স্নেহের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। করোনাকালীন এই মহামারীর সময়ে তোমাদের শিক্ষা ব্যবস্থা যেন সমস্যায় না পড়ে, এই জন্য বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি তোমরা আমাদের এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগের সাথে অ্যাটেন্ড করছো। তাহলে চলো আমরা আজকে তোমাদের সাথে ভূগোলের আরেকটি ক্লাস শুরু করি। আমি আছি লাইলুন নাহার, প্রভাষক ভূগোল। আজকে আমি যে বিষয়টি নিয়ে পাঠদান করব সেটি হচ্ছে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পরিচিত একটি অধ্যায়, পরিচিত একটা বিষয়, সেটি হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব ভূমিকম্প কি। ভূমিকম্প হচ্ছে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আলোড়িত করে, অর্থাৎ কাঁপিয়ে দেয়, তাকেই ভূমিকম্প বলে। আমরা এভাবেও লিখতে পারি, পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। অর্থাৎ ভূত্বক কখনো কখনো হঠাৎ করে আকস্মিকভাবে কেঁপে ওঠে, আর এই কম্পনটাকেই বলা হয় ভূমিকম্প। সংজ্ঞাটা আমরা খুব ভালো করে মনে রাখব। ভূমিকম্প হচ্ছে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যা ভূত্বককে আলোড়িত করে, তাই হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প সাধারণত খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে, কয়েক সেকেন্ড এই রকম। আবার কিছুক্ষণ পরপরও হয়ে থাকে। অনেক সময় দেখা যায় একটা কম্পনের কিছুক্ষণ পর আরেকটা কম্পন শুরু হয়েছে, কিছুক্ষণ পরপর কম্পন হতে দেখা যায়। ভূমিকম্প মৃদু হতে পারে, খুব হালকা ভূমিকম্প হতে পারে, আবার প্রচণ্ড আকারেও দেখা যায়। যখন প্রচণ্ড ভূমিকম্প হয় তখন আশেপাশে চারদিক কাঁপতে থাকে এবং রাস্তাঘাট, বিভিন্ন ধরনের ইমারত যেগুলো আছে সেগুলো অনেক সময় হেলে পড়ে, তারপরে ফেটে যায়, ফাটল দেখা যায়, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আমরা জানলাম ভূমিকম্প কি। একটু যদি আমরা চিত্রে দেখি তাহলে বুঝতে পারবো ভূমিকম্পটা অ্যাকচুয়ালি ভূ অভ্যন্তরে উৎপত্তি হয়। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটাকে বলে কেন্দ্র, আর কেন্দ্র থেকে ঠিক বরাবরের উপরে ভূপৃষ্ঠের উপরের জায়গাটাকে বলে উপকেন্দ্র। আস্তে আস্তে তরঙ্গের মতো চারদিকে এই কেন্দ্র থেকে ভূমিকম্প কি হয়, চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। অনেকটা পুকুরে একটা ঢিল মারার মতো। আমরা যদি পুকুরে একটা ঢিল মারি তাহলে দেখব যেখানে ঢিলটা পড়েছে সেখান থেকে আস্তে আস্তে ঢেউটা চারদিকে ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প ঠিক সেরকমই, যেখানে উৎপত্তি হয় সেখান থেকে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়ে এর কম্পন। এই যে ভূমিকম্প আমরা পড়লাম, এই ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূমিকম্প সৃষ্টির কারণ সম্পর্কে বিজ্ঞানীরা নানান ধরনের মতামত দিয়ে থাকেন। সবচেয়ে প্রচলিত এবং বর্তমানে জনপ্রিয় যে মতামতগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে প্লেটগুলোর সঞ্চালন। তোমরা জানো আমাদের পৃথিবীর ভূত্বক কয়েকটি খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে ফলক বা প্লেট বলে। এরকম 7টি বড় খণ্ড আছে, 20টি ছোট খণ্ড আছে। এই খণ্ডগুলোকে আমরা কি বলি? ফলক বলি বা প্লেট বলি। এই প্লেটগুলো গুরুমণ্ডলের যে বহি গুরুমণ্ডল আছে, সেই বহি গুরুমণ্ডলের লাভাগুলো যে আছে, তরল পদার্থ ম্যাগমা, সেই ম্যাগমার মধ্যে ভাসমান অবস্থায় আছে। ম্যাগমাতে যদি কোনো কারণে স্রোতের সৃষ্টি হয়, পরিচলন স্রোত অথবা পৃথিবীর আহ্নিক গতির কারণে যে স্রোতের সৃষ্টি হয়, এর ফলে এই প্লেটগুলো কি করে, সঞ্চালিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে।
এই চলাচলের ফলে যদি দুটো প্লেট একসাথে সংঘর্ষ হয় দুটো প্লেটের, তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। তাহলে ভূমিকম্প সৃষ্টির প্রধান কারণ হচ্ছে প্লেটগুলোর সঞ্চালন। প্লেট সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তোমরা জানো আমাদের এই পৃথিবীর সব স্থান সমান কঠিনও না কোমলও না। কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত আমাদের ভূত্বক, কোথাও কোমল শিলা দ্বারা গঠিত। এই কোমল শিলা যেখানে আছে সেখানে যদি কোনো ফাটল থাকে, সেই ফাটল দিয়ে তীব্র বেগে ভূ অভ্যন্তর থেকে লাভা, জলীয় বাষ্প, ছাই ইত্যাদি বের হয়ে আসে। তখন সে স্থানে ভূমিকম্প সৃষ্টি হতে দেখা যায়। তাহলে ভূমিকম্প সৃষ্টির প্রধান কারণ হচ্ছে প্লেটগুলোর সঞ্চালন। দ্বিতীয় কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এছাড়া আরও অনেকগুলো কারণে ভূমিকম্প হয়ে থাকে। যেমন ভূ অভ্যন্তরে যদি কোনোভাবে নদী, নালা, খাল, বিল, সমুদ্র থেকে পানি প্রবেশ করে, তাহলে তোমরা জানো ভূ অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আছে। ফলে দেখা যায় এই পানিগুলো যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করে তখন সেগুলো উত্তপ্ত ভূ অভ্যন্তরের কারণে বাষ্পে পরিণত হয়। ফলে এই বাষ্পগুলো প্রসারিত হয় এবং ভূত্বকের নিচে কি করতে থাকে? ধাক্কা দিতে থাকে। ফলে ভূমিকম্প অনুভূত হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের ভূ অভ্যন্তরে নানা ধরনের তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যেমন রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম। এই তেজস্ক্রিয় পদার্থগুলো অনেক সময় প্রাকৃতিক কারণে প্রচণ্ড তাপ তৈরি করে। এই তাপের ফলে ভূ অভ্যন্তরে যে পদার্থগুলো থাকে সেগুলো আয়তনে বৃদ্ধি পায়। ফলে সেখানে চাপের সৃষ্টি হয় এবং ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। পর্বতের চূড়া থেকে, উঁচু স্থান থেকে যদি শিলাচ্যুতি হয়, বিশাল একটা শিলাখণ্ড নিচে পড়ে গেল, তখন আশেপাশের অঞ্চলে কি হবে? কম্পন অনুভূত হবে। তার মানে বিশাল যদি শিলাখণ্ড পর্বত থেকে নিচে পতিত হয় তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়। বিশাল শিলাখণ্ড না হয়ে বিশাল বরফের কোনো খণ্ড যদি হঠাৎ পর্বতের উঁচু অংশ থেকে নিচের দিকে পতিত হয়, সেখানেও ভূমিকম্প অনুভূত হয়। তোমরা জানো আমাদের এই পৃথিবী একসময় জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল। সেখান থেকে ধীরে ধীরে শীতল হয়ে বর্তমান অবস্থা ধারণ করেছে। অর্থাৎ শীতল হতে হতে এখনো এই পর্যন্ত আমরা এখন যে পৃথিবী দেখছি এই পৃথিবীর এই অবস্থা পর্যন্ত এসেছে। তার মানে কি শীতল হওয়া বন্ধ হয়ে গেছে? না, আস্তে আস্তে পৃথিবী এখনও তাপ বিকিরণ করছে। এই তাপ বিকিরণের ফলে দেখা যায় শিলাতে ভাঁজের সৃষ্টি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ফাটল দেখা যাচ্ছে। ফলে সেখানে কি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের প্রধান কারণগুলো আমরা জেনে নিলাম। প্রথমত ভূমিকম্প সৃষ্টির প্রধান কারণ হচ্ছে কি? প্লেটগুলোর সঞ্চালন। দ্বিতীয়ত হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তৃতীয় কারণ হচ্ছে যদি ভূ অভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করে তাহলে বাষ্পে পরিণত হয় এবং বাষ্পগুলো প্রসারিত হয়ে হালকা হয়ে উপরের দিকে আসার চেষ্টা করে, পৃথিবীর ভূত্বকের নিচে অংশে ধাক্কা দিতে থাকে। ফলে কি সৃষ্টি হয়? ভূমিকম্প সৃষ্টি হয়। তারপরে আমরা পড়েছি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের তাপ তৈরির কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। আরও পড়েছি কি পৃথিবী এখনও তাপ বিকিরণ করছে, তাপ বিকিরণের ফলে তার কি হচ্ছে? শিলাতে ভাঁজের সৃষ্টি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, ফলে সেখানে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তাহলে আমরা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জেনেছ ভূমিকম্প কেন সৃষ্টি হয়। তাহলে এবার আমরা জানব ভূমিকম্পের ফলাফল সম্পর্কে। তোমরা জানো যখন কোথাও ভূমিকম্প সৃষ্টি হয় সেখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়।
বাড়িঘর নষ্ট হয়ে যায়, বাড়িঘর বসে যায়, ভেঙে যায়, হেলে যায়, রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, ব্রিজ কালভার্ট নষ্ট হয়ে যায়, ফাটল দেখা যায়। মানুষ, ফসল, ঘরবাড়ি ইত্যাদি প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয় এই ভূমিকম্পের ফলে। ভূমিকম্পের ফলে অনেক সময় দেখা যায় চ্যুতি সৃষ্টি হয়, ভাঁজের সৃষ্টি হয় শিলাতে ভূমিকম্পের ফলে চ্যুতি এবং ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে দেখা যায় বিশাল একটা অঞ্চল সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়ে গেছে। যেমন ভারতের কচ্ছ উপসাগরের প্রায় 5000 বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়েছিল এই ভূমিকম্পের কারণে। ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশ থেকে বিশাল অংশ দ্বীপ হিসেবে উপরের দিকে উত্থিত হতে পারে। ভূমিকম্পের কারণে পর্বত সৃষ্টি হতে পারে, মালভূমিও সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। আমরা পড়েছি আমাদের যমুনা নদীর গতিপথ ভূমিকম্পের কারণে পরিবর্তন হয়ে গেছে। আসামের দিবং নদীর গতিপথ 1950 সালে পরিবর্তন হয়েছিল এই ভূমিকম্পের কারণে। এছাড়া ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূলে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে দেখা যায়। ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে দেখা যায়। তাহলে আমরা ভূমিকম্পের ফলাফলগুলো ভালোভাবে জেনে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা জানো, যখনই পরীক্ষায় প্রশ্ন আসে ভূমিকম্প টপিক থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে যখনই সৃজনশীল প্রশ্নে কোনো কম্পনের কথা উল্লেখ করবে, তোমরা চিন্তা করবে এটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূমিকম্প হলেই বাড়িঘর কেঁপে ওঠে, চারদিকের রাস্তাঘাট সব কিছুই এই কম্পনের মধ্যে কেঁপে ওঠে। তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কে জানলাম, ভূমিকম্প কি, তারপরে জানলাম ভূমিকম্পের কারণ কি, এরপরে জানলাম ভূমিকম্পের ফলাফল। এখন জানবো আগ্নেয়গিরি সম্পর্কে। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো। আগ্নেয়গিরি, প্রথমেই আমরা জানবো আগ্নেয়গিরি কি। তোমরা জানো আমাদের এই ভূত্বক সব জায়গায় সমান কঠিন না বা কোমল না। আমাদের ভূত্বক কোথাও কোমল, কোথাও কঠিন। কোনো কারণে কোনো সময় দেখা যায় ভূগর্ভের চাপ প্রবল হলে, কোনো সময় দেখা যায় ভূগর্ভের চাপ প্রবল হলে ভূত্বকের যে কোমল শিলাস্তর আছে সেই কোমল শিলাস্তর ফেটে যায়, সেখানে ফাটল দেখা যায়, ফলে সেখানে সুড়ঙ্গের সৃষ্টি হয়। আর সেই সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তর থেকে ছাই, কাদা, জলীয় বাষ্প, গলিত ধাতু ইত্যাদি তীব্র বেগে উপরের দিকে উৎক্ষিপ্ত হয় এবং উৎক্ষিপ্ত হয়ে ফাটলের পাশেই ধীরে ধীরে জমা হয় এবং জমা হতে হতে একসময় মোচাকৃতির এক ধরনের পর্বত তৈরি করে। এইটাকেই বলা হয় আগ্নেয়গিরি। আমরা যদি একটু চিত্রটাতে খেয়াল করি তাহলে তোমরা দেখো, এই হচ্ছে আমাদের ম্যাগমা চেম্বার। ম্যাগমাগুলো ভূ অভ্যন্তরে সঞ্চিত আছে। এই ম্যাগমাগুলো যখনই কোনো ফাটল পাবে সেই ফাটল দিয়ে তীব্র বেগে বের হয়ে আসে, তীব্র বেগে বের হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে জমা হচ্ছে, জমা হয়ে সেখানে পর্বতের আকৃতি ধারণ করছে। সেটা দেখতে কেমন? সেটা দেখতে মোচাকৃতির। আমরা কলার মোচা দেখি না, কলার মোচার মতো অনেকটা শঙ্কু আকৃতির। শঙ্কু চেনো তো? শঙ্কু হচ্ছে কোন আইসক্রিম যেমন থাকে অনেকটা সেই রকম দেখতে। মোচাকৃতির এক ধরনের পর্বত সৃষ্টি করে যাকে আমরা আগ্নেয়গিরি বলি। তোমরা একটু চিত্রটা খেয়াল করো। আগ্নেয়গিরির যে মুখ দিয়ে লাভাগুলো নির্গত হয় এটাকে বলা হয় জ্বালামুখ। আগ্নেয়গিরির যে স্থান দিয়ে লাভাগুলো নির্গত হয় সেটাকে বলা হয় জ্বালামুখ। আর আগ্নেয়গিরির যে পদার্থগুলো উপরের দিকে উৎক্ষিপ্ত হয় সেটাকে বলা হয়
লাভা। আর যেখান দিয়ে বের হয় মূল যে জায়গাটা সেটাকে বলে প্রধান সুড়ঙ্গ। আর আশেপাশে যদি ছোট ছোট কোনো লাভা নির্গত হওয়ার জায়গা থাকে সেগুলোকে বলে গৌণ সুড়ঙ্গ। তাহলে আমরা আগ্নেয়গিরি সম্পর্কে ভালোভাবে জানলাম। এখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ কি? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রধান কারণের মধ্যে একটা হচ্ছে প্লেটগুলোর সরে যাওয়া। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ভূমিকম্প হয়। কেন ভূমিকম্প হয়? দুটো প্লেট যখন একটা আরেকটার সাথে ঘর্ষণ হয় তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়। আর দুটো প্লেট পাশাপাশি ছিল, সেখান থেকে সরে গেছে। আমরা যদি একটু চিত্রে খেয়াল করি, এরকম দুটো প্লেট পাশাপাশি ছিল, একটা প্লেট আরেকটা প্লেট থেকে সরে গেল। যখন একটা প্লেট আরেকটা প্লেট থেকে সরে যায়, সেই ফাটলের যে জায়গাগুলো আছে সেখান থেকে ভূগর্ভের যে ম্যাগমাগুলো আছে, গলিত পদার্থগুলো আছে, সেগুলো বের হয়ে আসে। সেগুলো বের হয়ে এসে অগ্ন্যুৎপাত ঘটায় এবং আগ্নেয়গিরির সৃষ্টি করে। পৃথিবীর প্রধান প্রধান আগ্নেয়গিরি অঞ্চলগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এগুলো প্লেট সীমানা বরাবরেই অবস্থিত। তার মানে আমরা জানতে পারলাম প্লেটগুলো যেখানে আছে সে প্লেটগুলো যদি দুটো প্লেট পাশাপাশি থাকে, যদি কোনো কারণে সরে যায়, চাপ কমে যায়, তখন ভূ অভ্যন্তর থেকে লাভাগুলো ম্যাগমাগুলো বের হয়ে আসে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। তারপরে হচ্ছে ভূত্বকে যদি কোনো দুর্বল স্থান থাকে, সে দুর্বল স্থানে ভূ আলোড়ন হলে ফেটে যায়। ফেটে গিয়ে সেখান থেকে কি তৈরি হয়? লাভাগুলো নির্গত হয়। লাভাগুলো নির্গত হয়ে সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। এছাড়া আরও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে শিলাতে ভাঁজের সৃষ্টি হয়। কেন? তাপ বিকিরণের ফলে। আমাদের এই পৃথিবী এখনো তাপ বিকিরণ করছে। তাপ বিকিরণ করে ধীরে ধীরে কি হচ্ছে? শীতল হচ্ছে। যখন সে তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল হচ্ছে, ফলে দেখা যায় সেখানে ভাঁজের সৃষ্টি হচ্ছে এবং সেখানে ফাটলের সৃষ্টি হচ্ছে, চ্যুতি সৃষ্টি হচ্ছে। ফলে এই চ্যুতি দিয়ে অথবা সেই ফাটলগুলোর মধ্য দিয়ে ভূ অভ্যন্তর থেকে কাদা, ভস্ম, ছাই, গলিত পদার্থ ইত্যাদি ধাতুগুলো বের হয়ে আসে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়, আগ্নেয়গিরির সৃষ্টি করে। ভূমিকম্প যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের এই ভূ অভ্যন্তরে নানা ধরনের তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। যেমন আমাদের ভূ অভ্যন্তরে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থগুলো আছে। এগুলো প্রাকৃতিক উপায়ে কি করছে? তাপ তৈরি করছে এবং এই তাপের কারণে আশেপাশের যে বিভিন্ন পদার্থগুলো আছে সেগুলো প্রসারিত হচ্ছে। প্রসারিত হয়ে চাপ সৃষ্টি করছে ভূত্বকের মধ্যে। ফলে ভূত্বক ফেটে সেখান দিয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করছে। অগ্ন্যুৎপাতের ফলে সেখানে আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। তাহলে তেজস্ক্রিয় পদার্থের কারণে ভূ অভ্যন্তরের গলিত পদার্থগুলো বের হয়ে আসছে। তারপরে প্লেটগুলো সরে যাওয়ার কারণে বের হয়ে আসছে। এছাড়া আমরা বলেছি ভূত্বকে যদি কোনো দুর্বল স্থান থাকে সেখান দিয়েও কি হচ্ছে? ফাটল তৈরি হচ্ছে এবং শিলাগুলো সেখানে ফেটে গিয়ে ভূ অভ্যন্তরের লাভাগুলো নির্গত হচ্ছে। তাহলে আমরা জানলাম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ। এখন আমরা দেখব আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। আগ্নেয়গিরি প্রধানত তিন ধরনের। এক হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। সবিরাম মানে যেখান থেকে নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত হচ্ছে। এমন আগ্নেয়গিরি কোনটি? এমন আগ্নেয়গিরি হচ্ছে ইতালির ভিসুভিয়াস। দ্বিতীয় হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ এখান থেকে অগ্ন্যুৎপাত হয়েছে, এখন বন্ধ আছে, কিন্তু যে কোনো সময় আবার অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে। এমন আগ্নেয়গিরিগুলোকে বলা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এরকম আগ্নেয়গিরি কি আছে? এরকম আগ্নেয়গিরি আছে জাপানের ফুজিয়ামা। আর হচ্ছে মৃত আগ্নেয়গিরি।
যে আগ্নেয়গিরিগুলো একসময় অগ্ন্যুৎপাত হতো, এখন আর সেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয় না। ফলে কি হচ্ছে, এখানে জ্বালামুখটা বন্ধ হয়ে গেছে, সেখানে হয়তো হ্রদের সৃষ্টি হয়েছে। এমন আগ্নেয়গিরি কোথায় আছে? এমন আগ্নেয়গিরি আছে ইরানের কোহি সুলতান। তাহলে আমরা আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ জানলাম। আকার এবং আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে আরও 3 ভাগে ভাগ করা যায়, যেমন সিন্ডার কোন, স্ট্রাটো, তারপরে হচ্ছে শিল্ড আগ্নেয়গিরি, এভাবেও ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সুফলও আছে, আবার কুফলও আছে। আমরা সুফলগুলো আগে জেনে নেই। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পর্বতের সৃষ্টি হয়, যেমন ইতালির ভিসুভিয়াস। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে মালভূমি সৃষ্টি হয়, যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমভূমির সৃষ্টি হয়, যেমন আমেরিকার স্নেক নদীর সমভূমি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জ্বালামুখ যেখানে থাকে সেখানে পানি সঞ্চিত হয়ে হ্রদ সৃষ্টি করে, যেমন আলাস্কার আটাকামা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূ অভ্যন্তর থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলো বের হয়ে আসে। এই খনিজ পদার্থগুলো আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। গবেষণারও বিষয় এটি, অর্থাৎ ভূ অভ্যন্তরে কি আছে সেটা আমরা লাভাগুলো যখন গবেষণা করি তখন অনেক কিছু জানতে পারি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেগুলো অনেক সময় উর্বর হয়, যেমন ভারতের যে দাক্ষিণাত্যের মালভূমি আছে সেই দাক্ষিণাত্যের মালভূমির যে কৃষ্ণ মৃত্তিকা, এগুলো এই কৃষ্ণ মৃত্তিকা কার্পাস অর্থাৎ তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তার মানে আমাদের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এগুলো হচ্ছে সুফল। পর্বতের সৃষ্টি হচ্ছে, বলতে ভুলেই গেছি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যদি সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তাহলে সেখানে দ্বীপ সৃষ্টি হয়, যেমন প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সঞ্চিত হতে 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 একসময় এই দ্বীপ গঠিত হয়েছে। তাহলে আমরা সুফলগুলো জানলাম। পর্বত সৃষ্টি হচ্ছে, মালভূমি সৃষ্টি হচ্ছে, সমভূমি সৃষ্টি হচ্ছে, দ্বীপ সৃষ্টি হচ্ছে, খনিজ পদার্থগুলো আমরা ব্যবহার করতে পারছি, মূল্যবান খনিজ পদার্থ। তারপরে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আমাদের বেশ কিছু সুফল দিয়ে থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কিছু কুফলও আছে, যেমন আগ্নেয়গিরির যখন অগ্ন্যুৎপাত হয় প্রচণ্ড লাভা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন ঘর বাড়ি কৃষিক্ষেত্র সব কিছু কী হয়ে যায়, একদম পুড়ে ছাই হয়ে যায়। ফলে সম্পদের হানি হয়, জানমালের ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় নগর, যেমন পম্পেই নগর একদম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের লাভার নিচে একদম ভস্ম হয়ে গিয়েছিল। তাহলে আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সুফলটাও জানলাম, আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কুফলটাও জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেগুলো হচ্ছে, তোমরা যদি একটু চাও খাতায় লিখে নিতে পারো, যেমন ভূমিকম্পের কারণ কি, ভূমিকম্পের ফলাফল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ কি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল, এগুলো সৃজনশীল প্রশ্নে চলে আসে, যা কিনা আমাদের জন্য ভালোভাবে পড়ার জন্য, যাতে আমরা জানি। তাহলে আমরা খুব ভালোভাবে আগ্নেয়গিরি কি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে ফলাফল খুব ভালোভাবে বাসায় চর্চা করব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর বাসায় বেশি বেশি পড়াশোনা করবে। তোমাদের জন্য দোয়া রইল। সবাইকে ধন্যবাদ।